ক্রিকেট এরিনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়া ও আয়ারল্যান্ড ম্যাচের সম্পূর্ণ আপডেট নিয়ে। তো সঙ্গে আছি আমি শফিকুল, আমার সঙ্গে আছে সুমননাথ। তো সুমননাথ, তাহলে চলো আলোচনা করা যাক। নিশ্চয়। তো আজকে ম্যাচটা দেখে তোমার কি মনে হলো? প্রথমত ইন্ডিয়ার প্লেইং 11টা যদি আমরা দেখি, সব দিক বিবেচনা করে আজকের ম্যাচটা কখনোই আমাদের সেরকমভাবে আমাদের ফরেই ছিল না, এটা মেনে নিতে হবে। আমরা এটাকে মেনে নিচ্ছি যে সবচেয়ে বড় কথা হচ্ছে 8ই মার্চের পরে একটা বড় সিজন গেছিলো আইপিএলে। 8ই মার্চ আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি। আজ আমরা বলতে গেলে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচ খেললাম এবং সেখানেই একটা বড় হার, 38 রানের একটা হার। সেটা নিঃসন্দেহে খারাপ লাগাই জন্ম দিচ্ছে। আচ্ছা, তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই। আচ্ছা, এই যে আমাদের রিজার্ভ প্লেয়ার যারা ছিল, রিজার্ভ বেঞ্চে যারা বসেছিল, তুমি কি মনে করো যে এই রিজার্ভ বেঞ্চে যারা বসেছিল তাদের কাউকে খেলাতে পারতো? এই যেমন সূর্যবংশীকে। বৈভব সূর্যবংশীকে নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু বোলিং ডিপার্টমেন্টে আমার মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে যদি প্রিন্স যাদবকে খেলাতো তাহলে ভারত একটু এক্সট্রা সুবিধা পেত। কারণ প্রসিদ্ধ কৃষ্ণ আমরা দেখেছি ওয়ানডেতে ভালো বল করেছে, ঠিক আছে, কিন্তু যেহেতু এটা দ্বিপাক্ষিক সিরিজ এবং তুলনামূলকভাবে আমাদের চেয়ে কমজোরি টিম আয়ারল্যান্ড, এখন ক্রিকেটের ভাষায় তো একটা সত্যি কথা আছে, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। মাঠে যতক্ষণ থাকবে সেখানে তোমার নিজস্ব প্লেইং 11 তুমি যা ভাবছো সেটা সেভাবেই তুমি যাবে, কিন্তু প্রিন্স যাদব বা সূর্যাংশু শেডগে এদের ওপর একটু ফোকাস করা যেতে পারতো বলে আমার মনে হয়। কারণ একটু বোলিংটা আজকে আমরা সত্যি অনেক রান কনসিড করে ফেলেছি, 182টা রান। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টস যখন আমরা জিতে গেছি তখন আমাদের নিশ্চয়ই দায়িত্ব ছিল আমরা প্রথমে একটা ব্যাট করি এবং ব্যাট করে একটা বড় রান করি। কোনো টিমই সহজ নয়, এটুকু যদি আমরা মাথায় রাখতে পারতাম প্রতিপক্ষকে সহজ না ভেবে, তাহলে হয়তো এই ভুলটা হতো না। কিন্তু এই ধরো, এই ঘরের মাঠে সবাই তো সুবিধা পায়, তো সেই ক্ষেত্রে কি আয়ারল্যান্ড একটু বাড়তে সুবিধা পেল? নিশ্চয়ই। আয়ারল্যান্ডের যদি আমরা দেখি, আয়ারল্যান্ডের পেসাররাই সবচেয়ে বেশি উইকেট নিয়েছে, তিনটে করে। ওদের দুজন বোলার, তার ম্যাথু, যাই হোক, ম্যাথু বলে দুজন বোলার, দুজনেই ম্যাথু। তো দুজনের মধ্যেই ভালো তিনটে করে উইকেট তারা শিকার করেছে। ফলত ওরা একটা এক্সট্রা সুবিধা তো পেয়েছিল এবং এক্সপিরিয়েন্সও ছিল ওদের। ওরা ওদের মাঠটা সম্পর্কে জানে, কোথায় কাকে খেলালে কি সুবিধাটা পাওয়া যায়। ফলত তারা তাদের সুবিধাটা ইউজ করেছে। আমরা সেখানে সত্যি কথা বলতে গিয়ে আমাদেরও সেই পেস ডিপার্টমেন্ট আছে, তা সত্ত্বেও আমরা অতিরিক্ত স্পিনারও খেলিয়ে ফেলেছি আজকের ম্যাচের জন্য। আচ্ছা, আমরা তাহলে অতিরিক্ত স্পিনার খেলিয়ে ফেললাম? নিঃসন্দেহে অতিরিক্ত স্পিনারই খেলানো হয়ে গেছে। একটা কমানো যেতে পারতো, বা একটা তো কমানো যেতেই পারতো, তাহলে পেস ভেরিয়েশনটা আসতো এবং রানটা কম। আরেকটা বিষয় আমি জানতে চাই, এই যে ইন্ডিয়ার বাঁহাতি ব্যাটসম্যান 6 জন হয়ে গেছে 8 জনের মধ্যে, যদি আমরা দেখি শ্রেয়স আয়ার ও সঞ্জু স্যামসনকে ছাড়া, এই দুজন হচ্ছে তোমার ডানহাতি। এছাড়া 6 জন বাঁহাতি ব্যাটসম্যান, এটা কি ইন্ডিয়ার যে সিদ্ধান্ত, এটার কিছু ভুলচুক হয়ে গেল? দেখো, টপ অর্ডারে তো প্রথমত টপ 4-এ তোমার দুটো তো বাঁহাতি খেলতোই, আমরা বিশ্বকাপ থেকে এটা দেখে আসছিলাম। কিন্তু শেষের দিকে একটু যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে তিলক বর্মাকে যদি তুমি
শেষের দিকে আমরা যেভাবে বিশ্বকাপে ইউজ করছিলাম 6 নম্বরে নামিয়ে, আমাদের কাছে হার্দিক পান্ডিয়া ছিল, কিন্তু হার্দিক পান্ডিয়াকে যেহেতু আমরা এই সিরিজে নিইনি, আমরা নীতিশ কুমার রেড্ডিকেও মিস করেছি, যেহেতু তার চোটের জন্য তাকে আমরা পাইনি। সেখানে দাঁড়িয়ে তো বটেই, মানে এত হাই অপটেন রিস্ক না নিলেই ভালো হতো, কারণ আমরা যদি দেখি তো প্রথম 4-এ হচ্ছে সব 2টো বাঁহাতি 2টো ডানহাতি, কিন্তু তারপর থেকে হর্ষদীপ সিংয়ের আগে পর্যন্ত, হর্ষিত রানার আগে পর্যন্ত সমস্তটাই বাঁহাতি ছিল। মধ্যিখানে একজন ডানহাতি ব্যাটসম্যানের উপর একটু ফোকাস করা যেতেই পারত। আচ্ছা, এই যে লর্কন টাকার যাদের ক্যাপ্টেন, এই যে 50 রানটা করলো, আমাদেরও তো একজন 50 রান করেছে, তো এটা তো যথেষ্ট ছিল না। না, কখনোই না, কারণ ওদের 50-এর পরে দেখো একজন 49 রান করেছে, কিন্তু আমাদের 50-এর পরে 30 পার কেউ করতে পারেনি। হ্যাঁ, এটা একটা কিন্তু বড় প্রশ্ন। আমাদের যদি কেউ 30 পার করতে পারত, তাহলে নিঃসন্দেহে মার্জিন অফ এরারটা একটু কম হতো, রান রেট পার্টনারশিপটাও বড় হতো, এবং আমি মনে করি শিবম দুবেকে যেখানে নামানো হচ্ছে তার চেয়ে ওকে যদি 5-এ খেলিয়ে, তিলক বর্মাকে যদি এতই তুমি বাঁহাতি খেলাচ্ছ, তিলক বর্মাকে 6 খেলিয়ে, অক্ষর প্যাটেলকে 7-এ খেলিয়ে তুমি যেতেই পারতে ইয়ের দিকে, 4টে বোলারের দিকে যেতেই পারতে। আমি কখনোই ওয়াশিংটন সুন্দরকে ছোট করছি না, কিন্তু আমার মনে হয় আজকে ইন্ডিয়া একটা অতিরিক্ত পেসার খেলালে আর একটু সুবিধা, বাড়তি সুবিধা তো পেতই। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা, এই যে প্রসিদ্ধ কৃষ্ণ তো একদম পেসার, আমার গতি আছে, বাম্পস আছে, কিন্তু তাও এত রান খেলো, এটা একটা কেমন ব্যাপার হয়ে গেল না? প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু আমরা বিভিন্ন ম্যাচে আমরা মার খেতে দেখেছি, তাকেও কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট খেলেই যাচ্ছে, তার সে বিষয়ে কী বলবে? দেখো, প্রথমত হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডেতেও ভালো বল করেছে, তো সেই সুযোগেই ওকে প্রথম একাদশে রাখা হয়েছিল, কিন্তু আমার মনে হয় যে পেস ভেরিয়েশনের জন্যও কিন্তু প্রিন্স যাদবকেও রাখা যেতে পারতো, কারণ প্রিন্স যাদবকেও আমরা দেখেছি তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিরুদ্ধে ভালো বল করতে। প্রিন্স যাদবকে রাখলে যেহেতু ওর গতিটা ভালো আছে, তুমি ওকে পাওয়ার প্লেতেও ইউজ করতে পারতে, ফলত প্রেশারটা উপর থেকে বিল্ড হলে আই থিঙ্ক হর্ষিত রানা যে 3টে উইকেট নিতে পেরেছে, ও তো ক্যালিবার করেছে, চোটের পরে আসছে, বড় সিজন মিস করেছে আইপিএলে, তারপরে ও যে এসে এত সুন্দর বল করেছে, 24 রান দিয়ে 3 উইকেট, তো আরেকটু ভালো হতো আর কি। মানে 57টা রান, মানে একটা টি20 ম্যাচে তুমি যদি গড়ে দেখো তাহলে তোমার প্রায় 14-14 উপরে তুমি রান দিয়েছো। 14-র উপরে রান খাওয়া মানে তোমার হচ্ছে কখনোই একটা টি20 ম্যাচে এই ছোট ফরম্যাটে এটা কখনোই কাম্য না। ঠিক আছে, তো ফলত আমরা ওখানটাতে দাঁড়িয়ে একটু ব্যাকফুটেই প্রথম দিকে ওরা আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল। ওরা জানতো কোন পেসারকে ওরা অ্যাটাক করবে, কাকে ওরা দেখে খেলবে। তো হর্ষিত রানা বাদ দিয়ে যদি তুমি দেখো, হর্ষদীপ সিং 2টো উইকেট নিয়েছেন, তো ফলত ওই যে আর্শদীপ দুটো উইকেট, তারপর হর্ষিত রানা যে 3টে উইকেট, ঠিক আছে, এইভাবে তো ভালো করেছে এরা। আর্শদীপ তো ভালো করে বরাবর, এই যে হর্ষিত রানা যে এত ভালো বল করছে, তো এটা নিয়ে কী বলবে যে ও ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছে? এও কিন্তু মাঝে মধ্যে রান বিলিয়ে দেয়। হ্যাঁ, সে তো স্বাভাবিকই, মানে একটা দিন একজনের খারাপ আসবেই, কিন্তু আমাকে খারাপটা ঢাকার জন্য আমি যদি ব্যাকআপ একটা পেসার খেলাতাম, তাহলে মনে হয় না আমাদের এই প্রবলেমটা হতো। কারণ প্রসিদ্ধ কৃষ্ণা যখন মার খাচ্ছে, তখন আমার হাতে তো অপশনাল হিসেবে আমার 3টে স্পিনারকে উপরেই ভরসা করতে হচ্ছে। আমি শিবম দুবেকে অত বল করাই না, আর সেখানে দাঁড়িয়ে আমি যদি একটা পেসার এক্সট্রা পেতাম, একটা স্পিনার কম খেলিয়ে, তাহলে মনে হয় না খুব প্রবলেম হতো বলে। কারণ অক্ষর প্যাটেলও ব্যাট করতে পারে, হর্ষিত রানাকেও আমরা দেখেছি বিরাট কোহলির সাথে
নিউজিল্যান্ড সিরিজের লাস্ট ম্যাচে বিরাট কোহলির সাথে একটা সুন্দর পার্টনারশিপ করেছিল, 52 রানের একটা ইনিংস খেলেছিল ঝকঝকে ওয়ানডেতে। ফলত বোঝা যায় যে ও ব্যাট করতে পারে। ফলত টেলেন্ডারদের মধ্যে শেষ দিকে এসে ও ছাড়া খুব একটা ব্যাট করার মতো তো কেউ ছিলও না, এটা ঠিক কথা, কিন্তু ওর ওপর আমরা একটু ভরসা করতেই পারতাম। আর প্রিন্স যাদব থাকলে মেবি 182 রানটা একটু কম হতে পারতো। হ্যাঁ, আমরা কিন্তু আইপিএলে দেখেছি প্রিন্স যাদব বেশ ভালো বল করেছে, বেশ ভালো বল করেছে। নিঃসন্দেহে ও ভালো বল করেছে বলেই আজ ইন্ডিয়ান টিমের ও দরজাটা খুলতে পেরেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচেও ভালো বল করেছিল। সেই বোলারটাকে তুমি ছোট টিমের বিরুদ্ধে তুলনামূলক ভারতকে তো এখন বলা হয় বিশ্বের একটা ডমিনেটিং টিম, ও দেশে এবং বিদেশে সব জায়গাতেই ভালো করে। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা এটা করতে পারতাম, মানে আমরা যদি একজন স্পিনারকে কম খেলিয়ে একটা অতিরিক্ত পেসার খেলাতে পারতাম, তাহলে মনে হয় আজ আমাদের এইটা নিয়ে বসতেই হতো না। কিন্তু যাই হোক, হারটা তো হারি, এবং হারটার মধ্যে দিয়ে অনেকগুলো প্রশ্নও উঠে আসে। আমার কাছে তো এই প্রশ্নটাও উঠে আসছে রাদার, আমরা কেন সূর্যকুমার যাদবকে এত তাড়াতাড়ি বাদ দিলাম। কিন্তু দেখো সূর্যকুমারকে বাদ দিয়েছে, তার কিন্তু পারফরমেন্স বিগত কয়েক মাস ধরে বা এক বছর ধরে কিন্তু খারাপ যাচ্ছে। আমরা কিন্তু আইপিএলেও কিন্তু ওকে আমরা সেইভাবে পারফর্ম করতে দেখিনি। তাহলে ম্যানেজমেন্ট কিভাবে ভরসা রাখবে, তা সেটা কি এটা একটু হয়ে গেল না? মানে তোমার যদি মনে থাকে তুমি এটা মাথায় রাখবে, বিশ্বকাপের প্রথম ম্যাচ আমরা যখন ইউএসএর বিরুদ্ধে খেলতে নামি, ওর জন্যই কিন্তু আমরা 162টা রান ওয়াংখেড়ের পিছে তুলতে পেরেছিলাম, যেখানে 75-এর 6-এর পর ওই লোকটা যদি না থাকতো তাহলে আমাদেরকে প্রথম ম্যাচেই একটা হার স্বীকার করতে হতো। এটা তোমাকে মানতে হবে, এটা হচ্ছে সত্যি কথা, এটা হচ্ছে ধ্রুব সত্য, এটাকে আমরা কেউ কোনোদিন অস্বীকার করতে পারি না যে সূর্যকুমার যাদব যখন টিমের অবস্থা সবচেয়ে বেগতিক হয় তখন সূর্যকুমার যাদব নিজের বেস্টটাই দেয়। এবং তুমি কাকে বাদ দিচ্ছ, যাকে বাদ দিচ্ছ সে তোমাকে এই বছরের 8ই মার্চ রোহিত শর্মার পরে তোমার ঘরের মাটিতে টাইটেল ডিফেন্ড করে দেখিয়েছে। তুমি তাকে বাদ দিচ্ছ, সেই ক্যাপ্টেনকে বাদ দিচ্ছ যেই ক্যাপ্টেন ইংল্যান্ডের মাটিতে গিয়ে সেঞ্চুরি করে। হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখেছি, যেমন তখন সূর্যকুমার যাদব, তারপর ঋষভ পান্ত বলো, রাহানে বলো, এরা কিন্তু বরাবরই কিন্তু বিদেশের মাটিতে ভালো খেলে। সেক্ষেত্রে এটা মানে বাদ দেওয়া একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল টিম ম্যানেজমেন্টে, নাকি? নিঃসন্দেহে, কারণ দেখো তোমার হাতে এখন আয়ারল্যান্ড আছে, সামনে তোমার ইংল্যান্ডের সামনে সিরিজ আছে, তারপরে তুমি এশিয়া কাপ খেলবে। তো এত দূর অবধি সময়টা সূর্যকুমার যাদব কি পাওয়াটা ডিজার্ভ করতো না? একজন আমার ভুল হলো, একজন বিশ্বকাপ জয়ী অধিনায়ক সে কি এতটুকু ডিজার্ভ করে না যে এতদিন ধরে ইন্ডিয়াকে সার্ভ করছে? ইন্ডিয়া জার্সিতে যার এত বড় বড় রেকর্ড আছে, যার টি20তে এতগুলো সেঞ্চুরি আছে আন্তর্জাতিক ম্যাচে, যে ইংল্যান্ডের পিছে গিয়ে ইংল্যান্ডের চোখে চোখ রেখে সিরিজ জেতাতে পারে, যে লোকটা তোমার 2024 সালে ওয়েস্ট ইন্ডিজে যেখানে খেলা হচ্ছিল আমেরিকার মতো স্লো পিচে, যে সেখানে রান করে দিতে পারে, সেই লোকটাকে আমার মনে হয় না এত তাড়াতাড়ি তাকে বাদ দেওয়াটা প্রয়োজন ছিল, অপ্রয়োজনীয় করে দিল নিঃসন্দেহে। তাহলে কি আমরা মানে কার উপরে প্রশ্ন তুলব, টিম ম্যানেজমেন্ট নাকি আমাদের প্রধান কোচের উপর কি প্রশ্ন তুলব? কোচ যদি দেখি তিনিও আইপিএল দেখেন, আশা করি তো দেখেনি, এটা সবাই দেখে, আইপিএল না দেখলে তো টিম সিলেকশন হয় না। এবং হচ্ছে আমাদের প্রধান যারা টিম ম্যানেজমেন্ট আছেন তাদের উপরেও প্রশ্নটা ওঠে যে কেন আমরা সূর্যকুমার যাদবকে বাদ দিচ্ছি। হার্দিক পান্ডিয়ার চোট আছে, ঠিক আছে, আমরা নীতিশ কুমার রেড্ডিকেও নিয়ে যেতে পারিনি, তারও চোট লেগেছে, ঠিক আছে, আমাদের হাতে কি আর কোনো ভালো অলরাউন্ডার ছিল না? আমার প্রশ্ন সেখানটা থেকেই উঠে আসে, আমার উত্তরটা সেখানটা থেকেই উঠে আসে যে ওয়াশিংটন সুন্দর তো খেলেছেন, আজকে উনি যে জায়গায় এসেছেন খেলেছেন, ঠিক আছে, খেলেছেন, ভালো কথা, এবার কিন্তু বেশি রান করতে পারিনি, তিনি 9 রান করেছেন।
এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, একটা ছেলে, একটা উঠতি ছেলে যে আইপিএলে ভালো খেলে আসছে, সূর্যাংশী শেঠগে, সেও বাঁহাতি ব্যাটসম্যান, কিন্তু সেটুকু তোমায় মাথায় রাখতে হবে, সে ত্রিদেশীয় সিরিজ যখন খেলছে 50 ওভারে ফরম্যাটে এই জুন মাসেই, সে যখন খেলছে, সে ইন্ডিয়ার জার্সিতেই ইন্ডিয়ার হয়ে ভালো পারফরমেন্স দিয়ে, ভালো ব্যাটিং বোলিং করে দলকে ফাইনালে ভালো পারফরমেন্স দিয়ে জিতিয়ে আসছে। এবং বৈভব সূর্যবংশীকে না বললেই নয়, বৈভব সূর্যবংশী একটা অসাধারণ প্লেয়ার। আমরা তো এখন যে জেনারেশনে আছি, আমরা বিরাট কোহলি, রোহিত শর্মাদেরকে দেখে বড় হয়েছি। আমাদের পরবর্তী জেনারেশন যেটা আসছে, যারা জেনজি জেনারেশন বলা হয় 18-19 বছরের, তারা সূর্যবংশীকে দেখছে, তাদের কাছে কিন্তু এখন সূর্যবংশী আইডল। সেই ছেলেটাকে তুমি বাইরে এখন বসাচ্ছ, ভালো কথা, কিন্তু এই যে কমজোরি টিমের বিরুদ্ধে, আমার সঞ্জু স্যামসন নিঃসন্দেহে, নো ডাউট, তার জন্য আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি, তাকে আমি নতমস্তকে প্রণাম জানাই। কিন্তু এই যে এই যে আজকে যে ম্যাচটায় যে সে যে 3 রান করেছে, তাকে কি আজকের ম্যাচে সত্যিই প্রয়োজন ছিল? মানে এই প্রশ্নটা কিন্তু আমার ওঠে, কারণ ইংল্যান্ডের মতো টিমের সামনে সঞ্জু স্যামসন ঠিক আছে, গুড, ওকে আমাদের দরকার, কিন্তু এই যে দুটো, এই যে আমরা যে এখন আমাদের বলি আমরা যে আয়ারল্যান্ড কি ধরনের টিম, সবাই সেটা জানি, আয়ারল্যান্ড কোয়ালিফাই করে করে আসে, T20 ওয়ার্ল্ড কাপ খেলে, ভালো খেলে, হ্যাঁ, এবছরে তো দেখলামও। কিন্তু আয়ারল্যান্ডকে কি এতটাই আমরা হালকাভাবে নিয়ে ফেললাম, উচিত না, যার ফলশ্রুতিতে আমরা 3টে স্পিনার এবং 3টে পেসার খেলিয়ে বসছি, যেখানে একটা পেসার আমাদের 57টা রান খরচ করে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে তো এটুকু প্রশ্ন উঠেই আসে যে আমরা উপরে কি একটা বিস্ফোটক ব্যাটার কি পেতাম না? আমরা একটা ভালো ব্যাটারকে কি নষ্ট করছি না? যদি আমরা তাকে খেলাতাম, জানি না সে কি করতো, আন্তর্জাতিক মঞ্চ, বড় মঞ্চ, জানি না কি হতো, কিন্তু তাও যদি সে খেলতো, সে কিন্তু নিজের এক্সপ্লোসিভ যে স্টার্টটা, যেটা সে দেওয়ার চেষ্টা করে সব সময়, যে 4টে বল দেখবো, তারপর খেললে বড় শটই খেলবো, সেটাও যদি সে খেলতো, তাহলে কিন্তু আমাদের বলতে পারি যে হারটা এতটা কষ্টের হতো না। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি, আমাদের টিমে একটু নতুন রাখার চেষ্টা করেছি, আমরা সেখানে গিয়ে হেরেছি, দ্যাটস ওকে, কিন্তু যেখানে তোমার বিশ্বকাপ জয়ী তারকাদের মধ্যে ওপেনার থেকে শুরু করে টপ 3-র মধ্যে 3জনই হচ্ছে বিশ্বকাপ জয়ী দলের, মানে দলের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিল, সেখানে দাঁড়িয়ে একজন ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, একজন ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভালো পারফরমেন্স করেছে, দুজন ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স ভালো দিয়েছে। 3 নম্বরে নেমে ঈশান কিষান ওপেনেও যখন খেলেছে ভালো খেলেছে, 3-এ নেমেও ভালো খেলেছে। তো সেখানে দাঁড়িয়ে তিলক বর্মা 6 নম্বরে ভালো খেলেছে, শিবম দুবে তাকে যখন যেভাবে ইউজ করা হয়েছে সে সেখানে গিয়ে ভালো করে খেলেছে। অক্ষর প্যাটেলকে সেরকমভাবে আমরা ব্যাট করাতে পারিনি, কিন্তু অক্ষর প্যাটেল বোলিংয়ে যা করার করেছে। কিন্তু আমরা ওয়াশিংটন সুন্দরের উপর এতটা ফোকাস করছি কেন, সেটা আমার একটা প্রশ্ন। আর যদিই বা করি, তাহলে তাকে এত পরে নামাচ্ছি কেন? ওয়াশিংটন সুন্দরকে পরে আর কত আগে নামাবে তুমি যদি বলো, তো এখানে তো বহু ব্যাটসম্যান আছে, তাহলে ওয়াশিংটন সুন্দরকে আমরা রাখছি কেন? এই তো এটাই হচ্ছে একটা কথা, যে আমরা ওয়াশিংটন সুন্দরকে এখন রাখছি কেন। তো ওয়াশিংটনের জায়গায় তুমি মনে করো যে অন্য একজন পরের ম্যাচে কি আসতে পারে, পরের ম্যাচে কি যে ব্যাক করার বিষয় বা চেঞ্জের বিষয়, ইন্ডিয়া কি কোনো দল পরিবর্তন করবে, মানে দলের প্লেয়ার? আমার মতে করা উচিত, কারণ তোমার নতুন ব্যাক স্ট্রেংথটাও তোমার দেখা উচিত, কারণ এই টিমটাই কিন্তু এখন চেঞ্জ না হয়ে এশিয়া কাপ অবধি যাবে। এশিয়া কাপে আমরা বুমরাকে পাচ্ছি ঠিক আছে, কিন্তু এশিয়া কাপের আগে অবধি কিন্তু আমাদের এই টিমটাই লড়াই দেবে। তো সেখানে দাঁড়িয়ে যদি তুমি ওয়ার্কলোডের জন্য বুমরাকে নাই নিয়ে যেতে পারো, আমার প্রশ্ন সেখানটাতে আবার ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের উপরেই উঠে আসে, ভুবনেশ্বর কুমারকে তুমি কি এই সমস্ত সিরিজগুলোতে খেলাতে পারতে না? কারণ সেই বোলারটাও তো এবছর হায়েস্ট উইকেট টেকার, তো তুমি কি চাইলে তাকে নিয়ে আসতে পারতে না? সে বোলারটা তো ভালো বলই করেছে। হ্যাঁ, চাইলে তুমি প্রিন্স যাদবকে খেলাতে পারতে না আজকের ম্যাচে? তুমি কি ভাবতে পারতে না একবার ভুবনেশ্বর কুমারের কথা বা একবার মোহাম্মদ শামির কথা? ভাবাই যেত।
হ্যাঁ, অজিত আগারকার কি বলেছিল সেটা তো আমরা সবাই জানি। তো আর সে বিষয়ে আর যাব না, যা হোক, দীর্ঘ আলোচনা হয়ে যাবে। তো সে ওই বিষয়টা একদিন পরে আলোচনা করা যাবে। তো আমি আরেকটা প্রশ্ন করছি, মানে এটা কতটা হবে জানি না। তো আজকের এই পিচ অনুযায়ী আয়ারল্যান্ডের বোলাররা কিন্তু ভালো সুবিধা পেয়েছে। ও কিন্তু যেভাবে বল করছিল সেক্ষেত্রে খুব ভালো সুবিধা পেয়েছে পেসাররা, তাই না? নিঃসন্দেহে আমি তো শুরুতেই একটা কথাই বলছি, পেস ভেরিয়েশন যখন তুমি 15 জনের স্কোয়াডে রাখছো, তোমার উচিত যেখানে পেসারদের সুবিধা আছে সেখানে একটা অতিরিক্ত পেসার খেলানো, দরকার পড়লে একজনকে বাদ দিয়ে হলেও। অক্ষর প্যাটেল আমার ব্যাট করতে পারে, হর্ষিদ রানাও আমার ব্যাট করতে পারে, আমরা সেটা দেখেছি। আমি আবারও মানে শুরুর দিকেই ফিরে যাচ্ছি, হর্ষিদ রানাও ব্যাট করতে পারে। তো সেখানে দাঁড়িয়ে আমরা একটা অতিরিক্ত পেসার খেলাতেই পারতাম, কারণ হচ্ছে প্রিন্স যাদবের বল খুব ভালো। প্রিন্স যাদবকে দেখেছি আমরা কি করতে, যে বিরাট কোহলিকে প্রথম বলে প্যাভিলিয়নের রাস্তা ফেরাতে পারে সে লোককে আমরা দেখেছি। নিখুঁত ইয়র্কার বল করতে পারে। ফলত আমার বুমরার বিকল্প হিসেবে তো ভবিষ্যতের প্লেয়ারকে একজন দরকার। তো তাদেরকে যদি তুমি এই সমস্ত সিরিজ থেকে না তৈরি করো তাহলে তাদের তৈরি করবে পাবে। অবশ্যই। এই যে আমরা দেখছি যে লরকান টাকার আর একজন যে 49 করলো, আছে একজন উইলিয়াম যে ভালো বল করলো, দুজন তিনটে করে উইকেট নিল। তো হ্যারি ট্যাক্টার, টিম ট্যাক্টার, এবার এরা সব এত ভালো ভালো প্লেয়ার এত ভালো পারফর্ম করছে যে এটা দেখে কীরকম লাগছে? নিঃসন্দেহে খুব ভালো লাগছে, কারণ এরা যদি আরও আমাদের বিশ্বমঞ্চে আসতে পারতো, যদি এরা আমাদের আইপিএলটা খেলতে পারতো, এরা নিঃসন্দেহে আরও ভালো পারফরমেন্স করতো। এরা বাইরে বিদেশে লিগ খেলে, কিন্তু আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিসগুলো যারা আছে তারা যদি এই সমস্ত প্লেয়ারদের উপরে একটু ফোকাস করতো, ছোট দেশগুলোর ওপরে, তাহলে আইপিএলটা আরও বৃহৎ আকার হতো, আরও বড় পরিসরে দেশের লোকজন জয়েন করতে পারতো, তারা খেলতে পারতো, তারা নিজেদেরকে প্রমাণ করতে পারতো এই বিশ্বমঞ্চে। ফলত তাদেরকেও আইপিএলের সুযোগ দেওয়া হোক, এবং সেই সমস্ত প্লেয়াররা যে কি করতে পারে ছোট দেশগুলো, সেটা তো আজকেই দেখালো না, যে পেসারদের ভ্যারিয়েশন এনে লরকান ঠাক্করের মতো একজন অভিজ্ঞ অধিনায়ক উইকেট রক্ষক হয়েও কি সুন্দর সে তার দলকে নিয়ন্ত্রণ করলো। সে পিচ কন্ডিশন বুঝে দলে পেসারদের জায়গা দিল। ফলত এটাই কি ইন্ডিয়ার দরকার ছিল? আরেকটু ভাবনা চিন্তা করার দরকার ছিল যে টস। নিঃসন্দেহে এটা কোচের দায়িত্ব থাকে, ক্যাপ্টেনের দায়িত্ব থাকে। শেষ মুহূর্তেও ক্যাপ্টেন চাইলে দল পরিবর্তন করতে পারে। ফলত এটা করতে পারতো, কারণ আমার যেখানে স্পিনারের সুবিধা আছে আমি সেখানে একটা অতিরিক্ত স্পিনার খেলাই ঠিক আছে। তুমি তো সবার কাছ থেকে বরুণ চক্রবর্তীর মতো এক্সপেকটেশন রাখতে পারো না, বা সবার কাছ থেকে তুমি কুলদীপ যাদবের মতো এক্সপেকটেশন রাখতে পারো না যে তারা তোমার বিদেশের মাটিতে গিয়ে ভালো বল করে দেবে। বা তুমি আগে জাডেজার উপরে ফোকাস রাখতে, তুমি জাডেজার মতো কাউকে পাচ্ছ না। ফলত তুমি অক্ষর প্যাটেলের উপর ফোকাস রাখছো, যেহেতু অক্ষর প্যাটেল যেহেতু আমাদের খেলছে, তাই তুমি অক্ষর প্যাটেলের উপরে ফোকাস রাখো। কেন তুমি ওয়াশিংটন সুন্দরের দিকে যাচ্ছ? যাই হোক, আর কিছু কি মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু কি বলবে যে এই ম্যাচ নিয়ে? দেখুন, আমরা এখানে পুরোটাই আলোচনা করে তুলে ধরার চেষ্টা করেছি। ফুল ম্যাচ রিভিউ তো আমরা আনবো কালকে আবার। এখানে ইন্ডিয়ার ব্যর্থতার দিকগুলো ধরলাম। অভিষেক শর্মাকে তো বলবো, অভিষেক শর্মা অসাধারণ খেলেছে। ওকে নিয়ে বলার সেরকম কিছুই নেই, দুর্দান্ত ব্যাটার। এবং ভারতের ভবিষ্যৎ যে তৈরি সেটা এদেরকে দেখেই বোঝা যায়। আমার শেষ মুহূর্তে যাওয়ার সময় একটাই প্রশ্নই থাকবে, যে টিম ম্যানেজমেন্ট, কোচ, সকলের কাছে একটাই প্রশ্ন, আমরা কি সূর্যকুমারকে ঠিকঠাক জাস্টিস দিতে পারলাম? একটা আইপিএল বা 1.5 বছর যদি কেউ খারাপ খেলে, তাকে কি এইভাবে সরিয়ে দেওয়াটা উচিত? এই প্রশ্নটা যারা আমাদের এই প্রতিবেদনটা দেখবেন, যারা দর্শক আছেন, যারা বুঝবেন, তারা নিশ্চয়ই কমেন্ট করবেন, সূর্যকুমারকে কি বাদ দেওয়াটা এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক হয়েছে?
কারণ আমরা ওয়াশিংটন অনেকগুলো- সুন্দর। হ্যাঁ, ওয়াশিংটন সুন্দরকে এখনই কি খুব প্রয়োজন ছিল দলে আনার এই প্রথম ম্যাচে, যেখানে বিপরীত দল তারা অতিরিক্ত প্রেসার খেলিয়েছে, সেখানে কি আমরা একটু প্রিন্স যাদবের ওপর ভরসা করতে পারতাম না? আর টসটা জেতার পরেও আমরা কেন বোলিং করার সিদ্ধান্ত নিলাম? আমাদের চেস তো আমরা জানি, চেস নো ডাউট এই টিমটা ভালো চেস করতে পারে। আজ প্রশ্নগুলো উঠতো না, আজ প্রশ্নটা উঠছে, তার কারণ এটাই যে আমরা আজ চেস করতে গিয়ে ব্যর্থ হয়েছি। আজ আপনি ছোট টিমের সামনে ব্যর্থ হচ্ছেন। যখন আপনি এশিয়া কাপের মতো টিম, এশিয়া কাপে যখন খেলতে যাবেন, তখন আপনার সামনে আমি মানছি পাকিস্তান অত ভালো টিম না, যদি ধরুন আপনার সামনে শ্রীলঙ্কা পড়ে গেল, শ্রীলঙ্কা তো টি-20 ভালোই খেলে, যদি ধরুন আপনার সামনে আফগানিস্তান পড়ে গেল, তাহলে আপনি কি আফগানিস্তান করবেন? পড়ে গেল, এই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তো সেক্ষেত্রে তো আমাদের চ্যালেঞ্জিং হতে হবে, তাই না? অনেকটাই এবং সেখানে আমরা সেখানে আমরা সত্যি বিপদে পড়বো। এবং সবচেয়ে বড় কথা, আমাদের এই অক্টোবর নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফর আছে। তার আগে এই যে ছোটোখাটো টিমের বিরুদ্ধে যে সমস্ত সিরিজগুলো আমরা খেলছি, সেখানে দাঁড়িয়ে কি আমরা একটু নিজেদের ব্যাক বেঞ্চটাকে স্ট্রং করতে পারি না? হ্যাঁ, এই যে যাচাই করে নেওয়ার একটা হ্যাঁ, থাকে। এখানেই একটা সুযোগ থাকে। হ্যাঁ, ফলত আমার মনে হয় ইন্ডিয়া সামনের ম্যাচে তো নিশ্চিত কিছু পরিবর্তন আনবেই, এবং আশা রাখছি সঞ্জু স্যামসনকে তারা বসাবে, ঈশান কিষানকেই উইকেট কিপিং করাবে, এবং বৈভব সূর্যবংশী আর অভিষেক শর্মাকে আমরা এই আশা রেখেই আজকের মতো প্রতিবেদন থেকে বিদায় নেব। এবং আবারও বলবো, কালকে আমরা আবারও ফুল ম্যাচ রিভিউ আপনারা পেয়ে যাবেন আমাদের এই আর ক্রিকেটেরই নাতে। আজকে আমরা জাস্ট একটু ভুলগুলোই তুলে ধরছি ইন্ডিয়ার, যেগুলো আমাদের মনে হয়েছে, আমাদের ফুল ম্যাচ দেখে যা মনে হয়েছে। বৈভব সূর্যবংশীকে তো আমাদের টিমে আনান খুবই দরকার ওপেনিংয়ে, এবং হচ্ছে আমার মনে হয় একটা স্পিনার কমবে, ওয়াশিংটন সুন্দর হয়তো বাদ যাবে, তার জায়গায় হয়তো মেবি সূর্যবংশী শেডগে আসতে পারে, না হলে প্রিন্স যাদবকে হয়তো ইন্ডিয়া আবার সুযোগ দিতে পারে টি-20 ডেবিউ করার জন্য। এইটুকু আমার মনে হয়। এবার বাকিটা তো ইন্ডিয়ার ম্যানেজমেন্টই জানে, আর ইন্ডিয়ার কোচ জানে, আর ক্যাপ্টেন জানে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এই প্রতিবেদন থেকে। তো আপনারা যদি প্রতিবেদনটা দেখেন, তাহলে এই আমাদের ক্রিকেট এরিনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করে আমাদের পাশে থাকবেন ও বন্ধুদেরকে শেয়ার করবেন।